Okay, welcome back. একটু দেরি হলো, আমরা একটু দেরি করে ফেলছি। বেশি সময় নেব না, আমি ইনশাল্লাহ 1 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে আজকে ক্লাস শেষ করে ফেলবো। আমার কালকে 24 আওয়ার্স ডিউটি আছে। ভালোবাসি হাইপোথাইরয়েডিজম, এটা পড়ার আগে আমাদের এইটা একটু দেখতে হবে। এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে কিছু জানি নে, কিছুতে কেন যেন লাগে না সব। ছয়শো ছাপ্পান্ন পৃষ্ঠা, এখানে 3টা স্টার দেন, আমার সাথে সাথে একটু ফলো করেন। একটা পেশেন্ট, এই ইট হল ইস্টাবলিশিং ডায়াগনোসিস এ পেশেন্ট উইথ থাইরোটক্সিকোসিস। ওকে ফাইন। একটা পেশেন্ট আপনার কাছে আসলো, টিএসএইচ কম, আপনি হরমোন প্রোফাইল দেখলেন। আমরা থাইরোটক্সিকোসিস ডায়াগনোসিস করব আজকে ভার্চুয়ালি। আপনি দেখলেন একটা পেশেন্ট, তার টিএসএইচ কম, সাথে T3 T4 এলিভেটেড। ওকে ফাইন। তা আপনি ধরলেন যে অবশ্যই পেশেন্টের হলো থাইরোটক্সিকোসিসের একটা ফিচার। তারপর আমরা দেখবো যে পেশেন্ট ক্লিনিক্যালি থাইরোটক্সিক কিনা, লাইক পেশেন্টের প্যালপিটেশন আছে কিনা, লিড ল্যাগ আছে কিনা, এই ব্যাপারগুলো আছে কিনা। তারপরে দেখবো টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি আছে কিনা। কেন? টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি যদি থাকে তাহলে সেটা যাবে কোন দিকে? টিএসএস রিসেপ্টর যদি অ্যান্টিবডি যদি থাকে তাহলে সেটা গ্রেভসের দিকে যাবে, তাই না? তো টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি দেখলাম, সেটা যদি পজিটিভ আসে আগের বারের থেকে, মানে ও আগের যে ইটা ছিল 23rd সেখান থেকে এটা একটু চেঞ্জ আছে, চেঞ্জ। টিএসএস অর্থাৎ আপনি দেখলেন থাইরোটক্সিক আছে পেশেন্ট ক্লিনিক্যালি, টিএসএস কম, T3 T4 বেশি, সাথে টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি আপনি পজিটিভ পাইছেন, তাহলে চোখ বন্ধ করে এটা গ্রেভ ডিজিজ। তার মানে টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি হলো কনফার্মেটরি টেস্ট ফর গ্রেভস। কিন্তু সমস্যা অনেক জায়গায়, এই টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি স্ক্রিনিং এর জন্য যে সুবিধা দরকার সেই সুবিধা ইনভেস্টিগেশনটা থাকে না। সো যদি অ্যাভেলেবল না থাকে টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি করার সুযোগ যদি না থাকে, বা এই টেস্টটা যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে দেখবো আমরা ক্লিনিক্যালি কোনো গ্রেভ ডিজিজের ফিচার আছে কিনা। এটা যে খুবই ইম্পর্টেন্ট ভাই, ক্লিনিক্যালি গ্রেভ ডিজিজের ক্রাইটেরিয়া গুলো। তো ক্লিনিক্যালি গ্রেভ ডিজিজের ক্রাইটেরিয়া হলো 1 নম্বর ডিফিউজ গয়টার, পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জমেন্ট হবে, সাথে ব্রুইট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ব্রুইট, ব্রুইট এবং ব্রুইট। আমি আগেও একটা কথা বলেছি, ব্রুইট যদি থাইরয়েডে পাওয়া যায় তাহলে ইট ইজ গ্রেভস ডিসিজ, গ্রেভস ডিসিজ এবং গ্রেভস ডিসিজ। যদি দেখেন ব্রুইট কথাটা আছে থাইরয়েডের সাথে, গ্রেভস ডিসিজ, অন্য কিছু আর জানার দরকারই নাই। এর সাথে থাকতে পারে অপথ্যালমোপ্যাথি,
different type of ophthalmopathy like exophthalmos, diplopia, optic atrophy, এই জিনিসগুলো। আর আছে প্রিটিবিয়াল মিক্সেডিমা, টিবিয়ার সামনে এক রকমের ডার্মাটোপ্যাথি, অর্থাৎ ডার্মাল একটা ইনফ্লামেশন যেটা স্কিন ম্যানিফেস্টেশন হিসেবে প্রকাশ করে। আমরা সামনে এটা করব। তো এই তিনটা হলো গ্রেভ ডিজিজের। আস্তে আস্তে এটা হলো ক্লিনিক্যালি গ্রেভ ডিজিজের ক্রাইটেরিয়া। ডিফিউজ গয়টার উইথ ব্লুইড, অপথ্যালমোপ্যাথি, সাথে প্রিটিবিয়াল মিক্সেডিমা। এটা কিন্তু স্যাররা জিজ্ঞেস করেও থাকে অনেক সময়, আবার আমি নিজেও একটু আবার ঝালাই করে নিলাম। ডিফিউজ গয়টার উইথ ব্লুইড, অপথ্যালমোপ্যাথি, প্রিটিবিয়াল মিক্সেডিমা। ওকে ফাইন। এটা যদি করেন, যদি থাকে ইয়েস, তাহলে দেখতে হবে নন গ্রেভ ডিজিজের কোনো ফিচার আছে কিনা। নন গ্রেভ ডিজিজের ফিচারের মধ্যে আছে রিসেন্ট প্রেগনেন্সি আছে কিনা, সেক্ষেত্রে পোস্ট পার্টাম থাইরয়েডাইটিস হতে পারে। পোস্ট পার্টাম থাইরয়েডাইটিসে হাইপারথাইরয়েডিজম পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় আমরা পোস্ট পার্টাম থাইরয়েডাইটিস যখন করবো তখন জানবো। নেক পেইন এটা মিন করে সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস, এমনি লিখে রাখেন সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস। ড্রাগ অ্যামিওডারন এটাও হাইপারথাইরয়েডিজম করতে পারে। এগুলো নিয়ে কথা বলবো, এইগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা ডিরেক্ট থাইরয়েড স্কিনটিগ্রাফি করে ফেলবো। থাইরয়েড স্কিনটিগ্রাফিতে আমরা একটা রেডিও আইসোটপ ইউজ করে থাকি। সেই রেডিও আইসোটপটার নাম হলো টেকনিটিয়াম পার্টিকনেট। টেকনিটিয়াম পার্টিকনেট এটা পেশেন্টকে ইনফিউজ করা হয়, এবং এই টেকনিটিয়াম পার্টিকনেটেরও একটা আছে, ওটাকে কি বলে, লাইটিং আছে থাইরয়েড গ্ল্যান্ডের জন্য। তারাও থাইরয়েড গ্ল্যান্ডে পৌঁছতে পছন্দ করে, রেডিও অ্যাক্টিভ আয়োডিনের মতোই। এটাকে খুব সুন্দর একটা কথা বলা হয় না, যে ওই যে যার যে টিস্যু, যে জিনিসের যে টিস্যুর উপরে অ্যাফিনিটি বলতে পারি। অর্থাৎ টেকনিটিয়াম পার্টিকনেট যেটা থাইরয়েড স্কিনটিগ্রাফিতে ইউজ করা হয়, এই টেকনিটিয়াম পার্টিকনেটেরও থাইরয়েড গ্ল্যান্ডের উপর একটা অ্যাফিনিটি আছে। তো যখন থাইরয়েড ফলিকেল বা গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ থাকে তখন টেকনিটিয়াম পার্টিকনেট সেখানে বেশি বেশি গিয়ে জমা হয়। আর যখন সে থাইরয়েড গ্ল্যান্ডটা ভালো মতো, ফলিকেল গুলো ভালো মতো কাজ করে না, হাইপো ফাংশন থাকে, তখন দেখা যায় টেকনিটিয়াম পার্টিকনেটও থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে কম থাকে। তো যাই হোক, টেকনিটিয়াম পার্টিকনেট দেওয়ার পরে আমরা একটা ক্যামেরা দিয়ে বা স্ক্যানার দিয়ে দেখি যে কি পরিমাণ টেকনিটিয়াম পার্টিকনেট আমার থাইরয়েড গ্ল্যান্ডে প্রবেশ করেছে। যদি এমন হয় লো আপটেক, একদম দেখেন এখানে আপটেকই হয় না, যত আপটেক হবে তত জিনিসটা কালো হবে থাইরয়েড গ্ল্যান্ডটা। তো দেখেন এখানে একদম আপটেকই হয় নাই, একদম হালকা হালকা কালো কালো ছোপ ছোপ জায়গায় জায়গায়। সুতরাং বোঝা যাচ্ছে এখানে টেকনিটিয়াম পার্টিকনেট লো আপটেক হয়েছে। অর্থাৎ টেকনিটিয়াম পার্টিকনেট যদি লো আপটেক হয়, মনে রাখতে হবে আয়োডাইড সেটাও লো আপটেক হবে। তো এমন কি ডিজিজ আছে যেখানে আয়োডিন কম আপটেক হবে বা টেকনিটিয়াম পার্টিকনেট কম আপটেক হবে, কিন্তু ব্লাডে থাইরোটক্সিকোসিস পাবো আমরা? কোন ক্ষেত্রে হতে পারে বলেন তো? অর্থাৎ লো আপটেক থাইরোটক্সিকোসিস কোন ক্ষেত্রে হতে পারে? যেখানে আয়োডিন কম প্রবেশ করতেছে থাইরয়েড গ্ল্যান্ডে, কিন্তু ব্লাডের থাইরোটক্সিকোসিস কোন কারণে হতে পারে? এক হলো ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস কিভাবে হতে পারে? সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস। সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস যেমন যদি কক্সাসাকি ভাইরাস দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডে কোনো ইনফেকশন হয়, তাহলে সেই ইনফেকশনের কারণে থাইরয়েড ফলিকেল গুলো ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হয়ে বিভিন্ন জায়গায় রাপচার হয়ে যাবে থাইরয়েড ফলিকেল গুলো, এতে একসাথে হিউজ পরিমাণের থাইরয়েড হরমোন ব্লাডে চলে আসবে এবং সে থাইরোটক্সিকোসিস করবে। কিন্তু সমস্যা হলো এই যে ফলিকেল গুলো ইনফেকশনের কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো ফলিকেল গুলো নষ্ট হলে সে কিন্তু আয়োডাইড আপটেক করতে পারবে না। সো এখানে কি হবে? লো আপটেক, কিন্তু এই যে একসাথে হিউজ পরিমাণ জমে থাকা থাইরয়েড হরমোন গুলো ব্লাডে চলে আসতেছে, সেই কারণে থাইরোটক্সিকোসিস। তো সবগুলো থাইরয়েড হরমোন ব্লাডে একসাথে চলে আসার কারণে থাইরয়েড স্ট্রং হতে পারে, কিন্তু
হরমোন সবগুলো একসাথে ব্লাডে চলে আসার কারণে একসাথে সেগুলো মেটাবলাইজড হয়ে কিছু কাল পরে সেগুলো ব্লাড থেকে দূরীভূত হয়ে যাবে। কিন্তু তখন হবে আর একটা সমস্যা। কি সমস্যা? ফলিকেল তো নতুন করে আর আয়োডিন আপটেক করতে পারতেছে না, কারণ দে হ্যাভ বিন ড্যামেজড। সো পরবর্তীতে কিন্তু তখন আবার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করবে। আমি ওইদিকে যাচ্ছি না, জাস্ট এক কথা মনে রাখবেন, লো আপটেক থাইরোটক্সিকোসিস এর ইম্পর্টেন্ট কজ হলো ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, যার একটা এক্সাম্পল হলো সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস বাই কক্সাসেকি ভাইরাস। ওকে, এবার দেখেন এই চিত্রটা দেখেন, পুরো থাইরয়েড গ্ল্যান্ডের মোটামুটি ভালো রকমের আপটেক হয়েছে, কিন্তু একটা জায়গায় একদম ডিপ আপটেক হয়েছে। তার মানে কি, এই জায়গায় এই অংশটুকুতে থাইরয়েড গ্ল্যান্ড অনেক অনেক বেশি টেকনেটিয়াম পার্টিকুলেট আপটেক করছে, অর্থাৎ ওই জায়গাটায় অনেক অনেক বেশি আয়োডাইডও আপটেক হবে। তার মানে ওই জায়গা থেকে অনেক বেশি বেশি থাইরয়েড হরমোনও তৈরি হবে। তার মানে এখানে একটা হাইপার অ্যাক্টিভ কোনো একটা লেশন আছে, যেটা এক্সেস থাইরয়েড হরমোন তৈরি করতেছে, যার কারণে টক্সিকোসিস হচ্ছে, থাইরোটক্সিকোসিস হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে টক্সিক অ্যাডিনোমা বা টক্সিক নোডিউল, যেটাই বলেন আপনি। তারপরে দেখেন এই চিত্রটা যদি দেখেন, এইখানে একটা বোঝা যাচ্ছে হাইপার অ্যাক্টিভ ফোকাই, এখানে একটা হাইপার অ্যাক্টিভ ফোকাই, এখানে একটা নোডিউলের মতো দলা দলা, এখানে এক 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 দলা হাইপার অ্যাক্টিভ নোডিউল আমরা দেখতে পাচ্ছি, যেখানে এক্সেস পার্টিকুলেট ইনটেক হয়েছে। সুতরাং এটা দেখে আমরা বুঝতে পারবো টক্সিক মাল্টিনোডুলার গয়টার। আর যদি এরকম হয় যে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা একই রকম ভাবে অনেক বেশি ব্ল্যাকেনিং হয়ে গেছে, অর্থাৎ অনেক বেশি পার্টিকুলেট আপটেক করছে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা, তখন আমরা সেটাকে কি বলবো? ডিফিউজ হাইপার অ্যাক্টিভ গয়টার, যেটা হলো গ্রেভস ডিজিজ। ওকে, আপনারা কি এই স্কিনটিগ্রাফিটা বুঝতে পারছেন আমি যেটা এতক্ষণ বোঝাচ্ছি? ওকে, ফাইন। এই যে নিচের এই গুলো একটু দেখবেন। In toxic water, there is lack of uptake of the isotope. Multinodular goiter is relatively low patchy uptake within the nodule. আর গ্রেভস ডিজিজ হবে ডিফিউজ আপটেক অফ দ্য আইসোটোপ। বলবে এখান থেকে, বলবে যে একটা পেশেন্ট থাইরয়েড টিএসএইচ কম, T3 T4 বেশি নিয়ে আসছে, এবং পরবর্তীতে তাকে এন্ডোক্রাইনোলজিস্ট সাজেস্ট করেছে, ও না, ইন্টার্নিস্ট বা ইন্টারনাল মেডিসিনের প্রফেসর তাকে একজন এন্ডোক্রাইনোলজিস্টের সাজেশন নিতে বলেছে, এবং এন্ডোক্রাইনোলজিস্ট তাকে থাইরয়েড স্কিনটিগ্রাফি করতে দিয়েছে, এবং সেখানে পেয়েছে ডিফিউজ আপটেক অফ দ্য particulate বা isotope. What is your diagnosis? Graves disease. কোশ্চেন এইভাবে আসবে, পরে বলবে যে কোথা থেকে আসছে, কোশ্চেন এবার খুব কঠিন হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। নন স্পেসিফিক ল্যাবরেটরি অ্যাবনর্মালিটি ইন থাইরয়েড ডিসফাংশন, তিনটা স্টার। থাইরয়েডক্সিকোসিসে কি কি নন স্পেসিফিক অ্যাবনর্মালিটি থাকতে পারে হরমোনাল ফাংশনে? যেমন অ্যানানিল ট্রান্সফারেন্স, গামা গ্লুটামেট ট্রান্সফারেন্স, এগুলো ইনক্রিজ থাকতে পারে। বিলিরুবিন বেশি থাকতে পারে, বিলিরুবিন বেশি থাকতে পারে থাইরয়েডক্সিকোসিসে। বিলিরুবিন বেশি থাকতে পারে, সব বেশি হয়। আমি কি বলছি? থাইরয়েডক্সিকোসিসে সব বেশি বলছিলাম না? সব বেশি, তেমন এখানেও সব বেশি হবে। রেইজড সব লিভার এনজাইম, রেইজড বিলিরুবিন, রেইজড ক্যালসিয়াম অর্থাৎ হাইপার ক্যালসিমিয়া, রেইজড ইউরিনারি গ্লুকোজ অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাস, রেইজড ইউরিনারি গ্লুকোজ সো গ্লাইকোসিউরিয়া। আর হাইপোথাইরয়েডিজমে এটা একটু অন্যরকম, এটা একটু নিজের মতো করে মনে রাখতে হবে। রেইজড ক্রিয়েটিনিন কাইনেস বেড়ে যাবে। এটা কেন মনে রাখবো? ওকে, শোনেন, হাইপোথাইরয়েডিজমে সবকিছুর মেটাবলিজম কমে যায়, সো এইগুলো বডিতে জমা হতে থাকে। সুতরাং রেইজড ক্রিয়েটিনিন কাইনেস, রেইজড ল্যাকটেট ডিহাইড্রোজেনেস পেতে পারি, এদিকে হাইপার কোলেস্টেরোলেমিয়া পেতে পারি, অ্যানিমিয়া পেতে পারি, নর্মোসাইটিক নর্মোকনিক অর ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া,
ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া কেন পাই? ডিউ টু ইনক্রিজড কোলেস্টেরল লেভেল। আর হলো হাইপোন্যাট্রিমিয়া, কারণ হাইপোথাইরয়েডিজমে সবকিছু কমে, এইভাবে মনে রাখ। হাইপোথাইরয়েডিজমের সবচেয়ে কমন কজ হলো অটোইমিউন ডিজিজ লাইক হাশিমোটোস থাইরয়েডাইটিস। হাইপোথাইরয়েডিজমের কমন কজ গুলো খুবই ইম্পর্টেন্ট, বলবে মোস্ট কমন কজ কোনটা? সবচেয়ে কমন কজ হলো অটোইমিউন থাইরয়েড ডিজিজ লাইক হাশিমোটোস থাইরয়েডাইটিস। আর হলো কোনো কারণে যদি থাইরয়েড ফেলিওর হয়, থাইরয়েড ফেলিওর হতে পারে এক, রেডিও আইসোটপ এটার কারণে, যেমন রেডিও অ্যাক্টিভ আয়োডিন, সেটার কারণে, সার্জিক্যাল কারণে যদি থাইরয়েডেক্টমি করি সেটার কারণে, এগুলো মেইনলি হাইপোথাইরয়েডিজমের কারণ। আর আয়োডিন ডেফিসিয়েন্সি এখন নাই বললেই চলে, কারণ সল্টের মধ্যে আয়োডিন সাধারণত দেওয়ার কথা, কতটুকু দেয় আমি জানি না, তবে এখন এই ইনসিডেন্সটা কমে গেছে। আগে উত্তরবঙ্গের দিকে গয়টারের পেশেন্ট দেখা যেত, গলগন্ডের পেশেন্ট, আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য এটা হয়। হিলি এরিয়ার কথা বলা হয় সাধারণত, কিন্তু এখন কম। যেহেতু অটোইমিউন ডিজিজ হাইপোথাইরয়েডিজমে বেশি হয়, সুতরাং উইমেন আর মোস্ট কমনলি অ্যাফেক্টেড। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, অলরেডি আমরা চার্টের মধ্যে পড়ে আসছি, এখানে তারপরে একটু বলে দিচ্ছি। A consequence of prolonged hypothyroidism is infiltration of many body tissue by mucopolysaccharide, hyaluronic acid and chondroitin sulfate, আমি যে কথাটা বলেছি। এবং এই এক্সেস hyaluronic acid, chondroitin sulfate বিভিন্ন টিস্যুতে জমা হওয়ার কারণে কম্প্রেশন ডেভেলপ করে। লাইক যদি আমাদের রিটার্ন ল্যারিঞ্জিয়াল নার্ভের ডিপোজিশন হয়, রিটার্ন ল্যারিঞ্জিয়াল পালসি হয়ে হোর্সনেস অফ ভয়েস হবে। তারপরে টাঙে যদি ডিপোজিশন হয়, লার্জ টাং হবে। তারপরে মিডিয়ান নার্ভ যদি কার্পাল টানেলে কম্প্রেশন হয়, কার্পাল টানেল সিম্পটম ডেভেলপ করে। তারপরে এছাড়া অডিটরি ক্যানেলে যদি জমা হয়, তাহলে ইভেন অডিটরি নার্ভ পালসি হয়ে পেশেন্টের ডিপনেস পর্যন্ত ডেভেলপ করতে পারে। এছাড়া এই জিনিসগুলো, ইনফিলট্রেশন গুলো আমাদের ডার্মিস, এপিডার্মিস, ডার্মিসে জমা হয়ে একটা নন ফিটিং ইডেমা তৈরি করতে পারে, যেটাকে মিক্সিডিমা বলে। এছাড়া এখানে ক্যারাটোনিয়া হয়, সেই জন্য লেমোনিওলো একটা পিগমেন্টেশন থাকতে পারে। ওয়েট গেইন, ডিপ্রেশন, কার্পাল টানেল সিম্পটম এগুলো তো থাকে। কজেস অফ হাইপোথাইরয়েডিজম, চারটা স্টেপ। অটোইমিউন ডিজিজ গুলোর কথা মনে রাখবেন: হাশিমোটোস থাইরয়েডাইটিস, কন্টিনিউয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম, গ্রেভ ডিজিজ উইথ টিএসএস রিসেপ্টর ব্লকিং। গ্রেভ ডিজিজ যখন করবো আমরা সেটা সম্পর্কে আরো ডিটেলস জানবো। গ্রেভ ডিজিজে টিএসএস রিসেপ্টরের এগেনস্টে অটো অ্যান্টিবডি তৈরি হয়। তো এটা এক হতে পারে যে টিএসএস রিসেপ্টরকে সে স্টিমুলেট করে, এবং স্টিমুলেশনের জন্য এক্সএস T3 T4 রিলিজ হতে পারে। আর হতে পারে টিএসএস রিসেপ্টরকে সে ব্লক করতে পারে। সেক্ষেত্রে টিএসএস রিসেপ্টরকে যদি ব্লক করে ফেলে, তাহলে টিএসএস রিসেপ্টর এর উপরে টিএসএস এসে আর কাজ করতে পারবে না, সেক্ষেত্রে T3 T4 কম রিলিজ হবে। সো পেশেন্ট গ্রেভ ডিজিজের ক্ষেত্রে সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম নিয়েও কিন্তু আমাদের মাঝে চলে আসতে পারে। আয়াটোজেনিক কজ লাইক রেডিও আয়োডিন অ্যাবলেশন, থাইরয়েডেক্টমি, কিছু ড্রাগ আছে অ্যান্টি থাইরয়েড ড্রাগ, সেগুলোর কারণে হতে পারে। অ্যামিওডারন এই জিনিস থাইরোটক্সিকোসিসও করে, আবার হাইপোথাইরয়েডিজম করে। লিথিয়াম হাইপোথাইরয়েডিজম করে। ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, ওই যে বলছিলাম ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস প্রথমে কি করে, প্রথমে হাইপার, পরে হাইপো। এই যে সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস, পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, প্রথমে ওই যে ইনফ্লামেশন করে ফলিকল ব্রেকডাউন করে দেয়, সব থাইরয়েড হরমোন একসাথে ব্লাডে আসে, এই জন্য থাইরোটক্সিকোসিস হয়। আর ওই যে ফলিকল গুলো ড্যামেজ হয়েছিল, তাদের নতুন করে থাইরয়েড হরমোন সিনথেসিসের ক্ষমতা হারায় ফেলে। তো ইন দ্য লং রান তারা আবার
হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের কজটা মনে রাখতে পারেন, টিএসএইচ ডেফিসিয়েন্সি, দ্যাটস ইট। অটো ইমিউন। রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন হলো কিছুই নাই, যে আয়োডিন 131 থেরাপি। অলরেডি এটা নিয়ে কথা বলা হয়েছে যে রেডিও অ্যাক্টিভ আয়োডিন কাজ করে কিছুটা নিউক্লিয়ার বমের মতোই, কারণ সেও রেডিও অ্যাক্টিভ। সে থাইরয়েড গ্ল্যান্ডে বেশি বেশি প্রবেশ করবে, এবং সে যেহেতু রেডিও অ্যাক্টিভ একটা আয়ন, সো সে থাইরয়েড ফলিকেলের ভেতরে প্রবেশ করে ফলিকেলকে ডিস্ট্রয় করবে। এই প্রচারটা দেখবেন, দুইটা স্টেপ, টিএসএইচ বেশি, টি4 কম, সুতরাং বোঝা যাচ্ছে হাইপোথাইরয়েডিজম। তারপরে সিনারিও দেখবেন যে টিএসএইচ 20 মিলি ইন্টারন্যাশনাল ইউনিটের থেকে কম কিনা, যদি থাকে মানে অনেক সময় এটা হতে পারে না টি4 কম টিএসএইচ কম। টি4 কম টিএসএইচ কম কোন সময় হবে? যদি টিএসএইচ কম রিলিজ হয় পিটুইটারি থেকে। তো যদি হয় এমন যে হাইপোথাইরয়েডিজম উইথ টিএসএইচ লেস দেন 20, তখন চিন্তা করতে হবে সেকেন্ডারি কোনো কজ আছে কিনা, এনি ফিচার অফ সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ অ্যান্টিপিটুইটারি থেকে কম টিএসএইচ রিলিজ হচ্ছে কিনা। যদি না থাকে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম কিন্তু টিএসএইচ কম, কিন্তু সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের কোনো ফিচার নাই, তাহলে দেখতে হবে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস এর কোনো ফিচার আছে কিনা। যেমন নেক পেইন, ইনফ্লামেশন হলে তো নেক পেইন থাকে, পোস্টপার্টাম কোনো হিস্ট্রি আছে কিনা, বিশেষ করে রিসেন্ট 6 মাসের মতো বা 12 মান্থের মতো ডিউরেশনের মধ্যে কোনো চাইল্ড বার্থ হয়েছে কিনা। ঠিক আছে, সেটা দেখতে হতে পারে। যদি ইয়েস হয় যে হ্যাঁ ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস এর ফিচার আছে, তাহলে আমাদের টেম্পোরারি যতদিন পর্যন্ত থাইরয়েড ফলিকেল আবার রিজেনারেট না করে, ততদিন পর্যন্ত আমাদের টি4 রিপ্লেসমেন্ট দিতে হবে। আর যদি এই যে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস এর কোনো ফিচার না থাকে, তাহলে দেখতে হবে কোনো ড্রাগ কজ আছে কিনা, অ্যামিওডারন এবং লিথিয়াম। যদি ইয়েস থাকে তাহলে থাইরয়েড রিপ্লেসমেন্ট দিব অ্যাজ লং অ্যাজ ড্রাগ ইজ রিকোয়ার্ড। যদি না থাকে তাহলে থাইরয়েড অ্যাবলেশনের কোনো হিস্ট্রি আছে কিনা, ইয়েস থাকলে পার্মানেন্ট টি4 রিপ্লেসমেন্ট। এখানে কথা আছে কিছু, আমরা আসতেছি। থাইরয়েড অ্যাবলেশনের যদি কোনো হিস্ট্রি যদি না থাকে, তাহলে এন্টি থাইরয়েড পারঅক্সাইডেস এনজাইমের কোনো হিস্ট্রি আছে, মানে ফিচার আছে কিনা। যদি থাকে তাহলে হাসিমোটোস থাইরয়েডাইটিস, সেখানেও পার্মানেন্ট টি4 রিপ্লেসমেন্ট দিব। যদি এইটাও না থাকে, তাহলে দেখবো গয়টার আছে কিনা। গয়টার যদি না থাকে, তাহলে স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম, এটা নিয়ে আমরা কথা বলবো। জাস্ট মনে রাখেন গয়টার নাই জন্যই অ্যাট্রোপিক বলা হয়েছে। এখানেও ট্রিটমেন্ট পার্মানেন্ট টি4 রিপ্লেসমেন্ট। আর সিনারিওটা অনেক দেখায় দেওয়া হলো। এখন এখান থেকে একটা জিনিস মনে রাখতে পারেন যে পার্মানেন্ট টি4 রিপ্লেসমেন্ট কোনটায় কোনটায় দিচ্ছি, টেম্পোরারি কোনটায় কোনটায় দিচ্ছি। যেমন টেম্পোরারি দিচ্ছি কিন্তু এই ড্রাগ কজে, আর ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস আমরা কিন্তু টেম্পোরারি টি4 রিপ্লেসমেন্ট দিচ্ছি। আর পার্মানেন্ট যদি দিচ্ছি টি4 অ্যাবলেশনে, মানে থাইরয়েড অ্যাবলেশনে, হাটিমোটোস থাইরয়েডাইটিসে, স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক হাইপোথাইরয়েডিজম, এই তিনটা ক্ষেত্রে কিন্তু আমরা পার্মানেন্ট টি4 রিপ্লেসমেন্ট দিচ্ছি। এটা মাথায় রাখতে হবে।
স্কোরের অবস্থা কি? খেলাও তো টায় টায় অবস্থা। 51 বলে 87 রান, 2 উইকেট গেছে, প্রথমে তো 2 উইকেট চলে গেছিল। আচ্ছা, এইটা একটু দেখে ফেলবেন সুন্দর করে। আর এই যে এখানে ভেতরে আবার বলে দিচ্ছি, কেয়ার মাস্ট বি টেকেন উইথ ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম, যেখানে লাইফ লং লিভোথাইরক্সিন ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। This can be observed during first 6 months after radioiodine therapy of the Graves' disease এবং পোস্ট থাইরয়েডিক ফেজ অফ দ্য অ্যাকিউট থাইরয়েডাইটিস এবং পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। এই কেসগুলোতে আমরা টেম্পোরারি থাইরয়েড রিপ্লেসমেন্ট দিব। ইনভেস্টিগেশনটা নিজে করে ফেলবেন, অলরেডি আমরা চার্টে করে ফেলছি। হাইপোথাইরয়েডিজমে T4 লো থাকবে, TSH এলিভেটেড থাকবে, থাইরয়েড পারঅক্সাইডেস এন্ড অ্যান্টিবডি বেশি থাকবে ইন কেস অফ হাশিমোটোস থাইরয়েডাইটিস। এবং অনেক সময় সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে, T4 ও কম, TSH ও কম। সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে কোনো পিটুইটারি অর হাইপোথ্যালামিক ডিজিজ আছে কিনা। ইসিজি ফিচার কি? ইসিজি ফিচার অফ হাইপোথাইরয়েডিজম হলো ব্র্যাডিকার্ডিয়া এন্ড লো ভোল্টেজ কমপ্লেক্স। ট্রিটমেন্ট হলো হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট আপনি কি দিবেন? তাকে অবশ্যই আমাকে লিভোথাইরক্সিন দিতে হবে, তাই না? নর্মালি 50 মিলিগ্রাম মাইক্রোগ্রাম করে পার ডেতে শুরু করি 3 উইক। 3 উইক পরে এসে পেশেন্টকে আরো 50 মিলিগ্রাম বাড়ায় দেওয়া হয়। এইভাবে করতে করতে আলটিমেটলি 150 মাইক্রোগ্রামে মেনটেন করা হয়। লিভোথাইরক্সিনের হাফ লাইফ হলো 7 ডেজ। এবং এই ফলো আপ করতে হয় 10 সপ্তাহ পরে। পেশেন্ট হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট, এখান থেকে কোশ্চেন আসে কিভাবে আমি বলি। থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি শুরু করার কতদিন পরে বেটার ফিল করা শুরু করবে? 2 থেকে 3 সপ্তাহ। এবং ওয়েট রিডাকশন করা শুরু হবে কবে থেকে? রিডাকশন অফ ওয়েট অ্যান্ড পেরিঅরবিটাল পাফিনেস 3 থেকে 6 মাস পরে। ও আচ্ছা, সরি, রিডাকশন অফ ওয়েট অ্যান্ড পেরিঅরবিটাল পাফিনেস তাড়াতাড়ি রেসপন্ড করা শুরু করে, মানে 1 মাসের মধ্যে রেসপন্ড করা শুরু করে। কিন্তু স্কিন এবং হেয়ারের টেক্সচার এটা রেজুলেশন করতে এবং যদি প্লুরাল ইফিউশন থাকে, কোনো ইফিউশন থাকে, এইটা ঠিক করতে বেশ খানিকটা সময় লাগে, প্রায় 3 থেকে 6 মাস। টিএসএইচ মানে লিভোথাইরক্সিনের কিছু সাইড ইফেক্টও আছে। টিএসএইচ অনেক সময় ওভার কন্ট্রোল করতে গিয়ে, ওই যে আমরা বলছি যে থাইরয়েড হরমোন কি করে, বোন ডিমিনারালাইজেশন করে, তারপরে সে প্যালপিটেশন বাড়ায় দিতে পারে। সো অস্টিওপোরোসিস অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের চান্স এই ক্ষেত্রে অনেক বেড়ে যায়। থাইরয়েড ফাংশন টেস্ট এভরি 1 থেকে 2 ইয়ার্স করতে হবে পরবর্তী লাইফে। There is some limited evidence that levothyroxine absorption may be better when the drug is taken before bed. আমাদের দেশে আসলে আমরা খাওয়ার আগে সকালবেলা খেয়ে থাকি। তো ডেভিডসনে বলছে একটু এভিডেন্স আছে বেড টাইমে খেলে ভালো। অনেকে দেখি সকালবেলা খায় আমাদের দেশে।
লিভোথাইরক্সিন রিপ্লেসমেন্ট ইন ইসকেমিক হার্ট ডিজিজ, জাস্ট মনে রাখেন ইসকেমিক হার্ট ডিজিজে এমনিতেই অ্যারিথমিয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। আমরা পড়ছি যে ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট সবচেয়ে বেশি মরে কিন্তু অ্যারিথমিয়াতে। সো ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টকে আমরা যখন লিভোথাইরক্সিন সাপ্লিমেন্ট দিব, মনে রাখতে হবে লিভোথাইরক্সিন মানে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড হরমোন। তো থাইরয়েড হরমোনের একটা প্রপার্টি হলো বেটা অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়া। সো যেমন সে নিজেই অ্যাক্টিয়াল ফিব্রিলেশনের একটা রিস্ক ফ্যাক্টর। সো ইন দ্যাট কেস আমাদের ডোজটা আরো কমায় শুরু করতে হবে। নর্মালি 50 মাইক্রোগ্রাম করে শুরু করি, এখানে আমরা শুরু করব 25 মাইক্রোগ্রাম করে। প্রেগন্যান্সির ক্ষেত্রে আবার আরেকটা ব্যাপার আছে। প্রেগন্যান্সির ক্ষেত্রে প্লাসেন্টা থাইরক্সিন মেটাবলিজম করে। সো T4 কমে যেতে পারে নর্মালের থেকে। সো এই ক্ষেত্রে আমাদের ডোজ ইনক্রিজ করতে হয়। বিশেষ করে আমরা এখানে নর্মাল থেকে ডোজ বেশি করি। বিশ পয়েন্ট 13। এই চার্টটা একবার দেখে যাবেন। এই যে ইনক্রিজ করতে হবে লিভোথাইরক্সিনের ডোজ 50% পর্যন্ত। যেখানে আমরা 50 করে দেই, তার মানে 50% যদি আরো বাড়ায় দেই, 100 মাইক্রোগ্রাম করে শুরু করতে হবে। গ্রেভস ডিজিজ দ্য মোস্ট কমন কজ অফ সাস্টেইন থাইরয়েডোক্সিকোসিস ইন প্রেগন্যান্সি। তারপরে অ্যান্টিথাইরয়েড ড্রাগস এর মধ্যে একটা কথা আছে দেখেন, প্রোপাইল থাইরোইডোসিল আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে ইউজ করব, কার্বিমাজল থার্ড এবং সেকেন্ড ট্রাইমেস্টারে। কেন? শোনেন, প্রোপাইল থাইরোইডোসিল হলো আকারে বড়, কার্বিমাজল হলো আকারে ছোট। এই জন্য কার্বিমাজল ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে। ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে ওরা বাচ্চার গায়ে প্রবেশ করে এবং এক রকমের কিউটেনিয়াস অ্যাবনর্মালিটি ডেভেলপ করে, তার নাম হলো অ্যাপ্লাসিয়া কিউটিস। বিশেষ করে অর্গানোজেনেসিস যখন হয় ওই সময়, অর্থাৎ প্রথম 3 মাসে। এই জন্য প্রথম 3 মাসে আমরা কার্বিমাজল না দিয়ে প্রোপাইল থাইরোইডোসিল দিই, কারণ ওইটা আকারে বড়, সে ব্লাড প্লাসেন্টাল মেমব্রেন ক্রস করে না, কিন্তু কার্বিমাজল ক্রস করে। সুতরাং কার্বিমাজল আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দিব। কিন্তু প্রোপাইল থাইরোইডোসিলের আবার সাইড ইফেক্ট হলো এরা হেপাটিক ডিসফাংশন করে। সুতরাং অর্গানোজেনেসিস এর পরে আমরা আর প্রোপাইল থাইরোইডোসিল দিতে যাব। ভাইয়া টিএসএস লেভেল কত হলে আমরা 50 মাইক্রোগ্রাম করে শুরু করি? শোনেন, টিএসএস লেভেল যখন আপনি দেখবেন, এটা হলো এক এক জায়গায় এক এক রকমের রেফারেন্স। যদি 20 মাইক্রোগ্রামের নিচে আপনি পান, তাহলে আপনি দেওয়া শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে হাইপোথাইরয়েডিজমের লেভেলে পেলেই আপনি দেওয়া শুরু করতে পারেন এবং 50 মাইক্রোগ্রাম করে শুরু করবেন। 3 সপ্তাহ পরে আবার দেখা করতে করবেন, 3 সপ্তাহ পরে আরো 50 মাইক্রোগ্রাম বাড়ায় দিবেন। 3 সপ্তাহ পরে আবার দেখা করতে বলবেন। তারপরে যদি দেখেন যে পেশেন্ট ভালো আছে, 100 মাইক্রোগ্রাম করেই চলবে, অর্থাৎ হ্যাঁ 100 মাইক্রোগ্রাম করে চলবে, এইটাই নর্মাল। আর প্রেগনেন্ট লেডি হলে সেক্ষেত্রে আমাদের 50% বাড়ায় দিতে হবে ডোজ। এই তো।
থাইরয়েড ফাংশন টেস্ট করা উচিত 4 থেকে 6 উইক পরে, পোস্টপার্টাম পিরিয়ডের 4 থেকে 6 উইক পরে, কারণ পোস্টপার্টাম থাইরয়েডাইটিস হয় অনেকের ক্ষেত্রে। আর যাদের থাইরয়েড অটোইমিউন ডিজিজ থাকে তাদের দেখা যায় অন্য অটোইমিউন ডিজিজও থাকতে পারে, যেমন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। মিক্সেডিমা কমা, তিনটা স্টার দেন। মিক্সেডিমা কমা হলো পাকিস্তান তো জিতলো না দেখতেছি। ভালো বল করতেছে। 38 বলে 76, ডবল করে রান লাগবে, এত সোজা না। মিক্সিডিমা কমা হলো, শোনেন আমাদের থাইরয়েড হরমোন, কখনো কখন থাইরয়েড হরমোনের ফাংশন গুলো তো আমরা জানি, যেটা আমাদের বডিতে টেম্পারেচার তৈরি করে, হার্ট রেট মেনটেন করে, তারপর আমাদের ব্রেন অ্যাক্টিভেশন করে। থাইরয়েড হরমোন না থাকলে যেমন ব্রেন পেশেন্ট ইডিওটিক হয়ে যায়। তো কখনো কখনো যদি এমন হয় খুব খারাপ রকমের হাইপোথাইরয়েডিজম, তখন কি হয় জানেন? তখন পেশেন্টের কনসাস লেভেলটা এতটাই ডিপ্রেসড হয়ে যায় যে পেশেন্ট আনকনসাস পর্যন্ত হতে পারে, অল্টার্ড হয়ে যেতে পারে তার মেন পেশেন্ট। এছাড়া বডির টেম্পারেচার কমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে আসতে পারে। এর থেকে আবার শুরু করে ব্র্যাডিকার্ডিয়া, সব মিলায় ব্র্যাডিকার্ডিয়া, তারপরে পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে। তো ব্র্যাডিকার্ডিয়া যদি অনেক বেশি পরিমাণ হয় তাহলে তো পেরিফেরাল পারফিউশনও কম হবে, সো হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে সেদিক থেকে। তো এই তখন ব্যাপারটা কি হয়, ব্রেনে ব্লাড সাপ্লাই একদম কমে আসে, পেরিফেরি একদম ঠান্ডা হয়ে যায়, বিশেষ করে ওল্ড পেশেন্টের ক্ষেত্রে, এবং যে দেখতে একদম মিক্সিডেমেটাস, মিক্সিডিমেটাস, এই পোর্শনকে আমরা বলি, এই কন্ডিশনকে আমরা বলি মিক্সিডেমেটাস কমা, মিক্সিডেমা কমা। Rare presentation of hypothyroidism in which there is depressed level of consciousness, usually in the older patient who appears myxedematous. Body temperature may be low as 25 degrees centigrade. Convulsion are not uncommon. CSF pressure বেড়ে যেতে পারে। ভালো মতো ট্রিটমেন্ট দেওয়ার পরেও 50% মর্টালিটি, তার মানে কতটা খারাপ। এছাড়া আরো কিছু ব্যাপার স্যাপার থাকে, যেমন আর পড়তে হবে না, এইটুকু পড়ার দরকার নাই। দেখে নিতে পারেন একটু, যে মর্টালিটি বা সার্ভাইবিলিটি ডিপেন্ড করে এটার সাথে আরো কিছু কিছু ফ্যাক্টরের সাথে, যেমন পেশেন্টের অল্টার কনসাসনেস থাকে কিনা, তারপরে কোনো মেডিকেশন নিচ্ছে কিনা, ডাইলিউশনাল হাইপোনাট্রেমিয়া আছে কিনা, এগুলোর উপরে সার্ভাইবিলিটি ডিপেন্ড করে। এটা হলো একটা মেডিকেল ইমার্জেন্সি। এখন চিন্তা করেন একটা পেশেন্ট, তার বডিতে যদি কোনো থাইরয়েড হরমোন না থাকে, ওই সময় কি আপনি ইনঅ্যাক্টিভ প্রো হরমোন দিবেন নাকি আগে অ্যাক্টিভ হরমোন দিয়ে তাকে বাঁচাবেন? মানে আপনার মানি ব্যাগে কোনো টাকা নাই, পরশুদিন ব্যাংক খুলবে, আপনি কি ওই সময় ব্যাংকে চেক লিখে দিবে আপনাকে কেউ? নাকি আপনাকে আগে বলবে যে আপনি এই 2000 টাকা রাখেন, কিছু বাজার টাজার করে আগে বাসায় গিয়ে খান, পরশুদিন ব্যাংকের চেক থেকে টাকা তুলে নিয়ে, এই কাজ করবে না। সুতরাং এই ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন হলো আগে তাকে T3 দিতে হবে।
T3 দিয়ে পেশেন্ট যখন অলরেডি স্টেবল হবে তখন আমরা T4 শুরু করবো। এখানে সেই কথা দেওয়া আছে, প্রথমে আমরা লিওথাইরোনিন দিচ্ছি মানে T3, তারপর 48 থেকে 72 ঘন্টা পরে পেশেন্ট যদি সার্ভাইভ করে তখন আমরা লিভোথাইরক্সিন দেবো। সেগুলো লাগবে না। সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস আছে, অলরেডি এটা নিয়ে কথা বলা হয়েছে, 3টা স্টার করে নেবেন। সিরাম টিএস আনডিটেক্টেবল, কিন্তু সিরাম T3 T4 হলো আপার পার্ট অফ দ্য নর্মাল রেঞ্জ। ওল্ডার পেশেন্টের পাওয়া যায়, বিশেষ করে মাল্টিনোডুলার ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়, এবং এদের ইনক্রিজ রিস্ক অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এবং অস্টিওপোরোসিস থাকে। কারণ কি, এদের যে থাইরয়েড হরমোনের লেভেল অনেক বেশি সেটা ওরা জানে না, কারণ ক্লিনিক্যাল কোনো সিমটম নাই। সো নীরবে নিভৃতিতে অস্টিওপোরোসিস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এই ব্যাপারগুলো চলে আসে। তো এখন আমাদের যেটা এই ফলো করে, সাব ক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস হলেও আমাদের ট্রিটমেন্ট দিতে হবে, ট্রিটমেন্ট নিডেড। কিন্তু কিছু ব্যাপার স্যাপার আছে, আমি যখন যে কথা বললাম যে কনসেনসিয়াস কিছু ভিউ আছে এই ব্যাপারে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম একই কথা, T3 T4 লোয়ার পার্ট অফ দ্য রেঞ্জ এবং TSS রেস্ট। এরা থাইরয়েড ফেলিওরের রিস্কে থাকে। এক্ষেত্রেও আমরা ট্রায়াল অফ লিভোথাইরক্সিন দিতে পারি। নন থাইরয়েড ইলনেস, সিক ইউরোথাইরয়েডিজম, এক্ষেত্রে যে সমস্যাটা হয়, পেরিফেরাল কনভার্সনটা হয়, ডিক্রিজ পেরিফেরাল কনভার্সন। এতে এই যে দিস abnormality are caused by decreased peripheral conversion for T4 থেকে T3, তার মানে কি হবে, T4 increased, তার কারণে TSS decreased। আবার T4 থেকে, মানে যে T4 থেকে T3 তে কনভার্সন হচ্ছে না, সো T4 increased, TSS decreased হবে, কিন্তু T3 decreased। অর্থাৎ T3 decreased হবে কিন্তু T4 increased হয়ে যাচ্ছে, কারণ সে তো কনভার্সন হচ্ছে না, তার কারণে TSS ও decreased। আবার কোনো কোনো সময় সবকিছু লো থাকতে পারে, অল আর দ্য লো, তাকে এটা মনে রাখতে হবে না। দেখেন, টিপিক্যালি প্রেজেন্ট উইথ লো টিএসএইচ, রেজ T4, নর্মাল আর লো T3, আমি যে কথাটা বললাম একদম বুঝাই দিলাম কেন হচ্ছে, ডিউ টু অ্যাবনর্মালিটি আর ডিক্রিজ পেরিফেরাল কনভার্সন অফ T4 থেকে T3। কেন হয়, সাধারণত কোনো ক্লিনিক্যাল ইনফেক্টিভ ডিজিজের কারণে এটা হতে পারে। এইটুকু মনে রাখলে হবে। থাইরয়েড লাম্প এন্ড সোয়েলিং, আমার সোনা বন্ধু, lump এবং swelling can be source of considerable anxiety in a patient. Nodular thyroid disease is more common in women, approximately 30% of the female.
একটা পেশেন্টের থাইরয়েড নোডিউল থাকলে কত পার্সেন্ট চান্স যে ওই নোডিউলটা হলো ক্যান্সার? 5 থেকে 10%। এটা মনে রাখতে হবে। একটা পেশেন্ট থাইরয়েড নোডুল নিয়ে আসছে আপনার কাছে, বলবো যে একটা পেশেন্ট থাইরয়েড নোডুল নিয়ে আসছে, কত পার্সেন্ট চান্স যে সেটা ম্যালিগনেন্ট? 5 থেকে 10%, এটা মনে রাখতে হবে। পাকিস্তান মনে হয় হেরে যাচ্ছে 30 বলে, কখনোই 69 করা এখন আমার মনে হচ্ছে সম্ভব না, যদি না দৈব কোনো ব্যাপার হয়। ভালো বল করতেছে তার মানে। কজেস অফ থাইরয়েড ইনলার্জমেন্ট, 3টা স্টেপ। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, এটা আমি আবার একটু বলে দিচ্ছি। কারো যদি প্রিভিয়াসলি হেড নেক ইরিটেশন এর হিস্ট্রি থাকে এবং ওল্ড পেশেন্ট থাকে, তাহলে আমাদের প্রাইমারি থাইরয়েড ম্যালিগন্যান্সি সাসপেশন হবে। শোনেন, আমাদের যে থাইরয়েড ম্যালিগন্যান্সি গুলো আছে, বিশেষ করে ক্যাপিলারি কার্সিনোমা, এগুলো হলো একদম রেডিও ইনডিউসড। অর্থাৎ আগে যদি হেড নেকের কোনো একটা টিউমার, যেমন ল্যারিঞ্জিয়াল টিউমার আছে ধরেন, এইভাবে কোশ্চেন করবে, একটা পেশেন্টের ল্যারিঞ্জিয়াল টিউমার ছিল, সে রেডিও থেরাপি পাইছে 3 সাইকেল, তারপরে সে একটা থাইরয়েড নোডিউল ডেভেলপ করছে। হোয়াট মাইট বি দ্য ডায়াগনোসিস? অবভিয়াসলি তখন মনে করবেন ম্যালিগন্যান্সি। কজেস অফ থাইরয়েড ইনলার্জমেন্ট, 3টা স্টেপ। সলিটারি নোডিউল গুলোর মধ্যে দেখেন সব কার্সিনোমা, ক্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, মেডুলারি সেল কার্সিনোমা, লিম্ফোমা, সব কিন্তু আপনার সলিটারি নেশন মানেই হলো ম্যালিগন্যান্সির দিকে বেশি যায়। থাইরয়েড স্কিনটোগ্রাফি, অর্থাৎ ওই যে আমরা পার্টিকনেট, টেকনিটিয়াম পার্টিকনেট ইউজ করি এখানে। তো এটার মাধ্যমে 3টা জিনিস আমরা দেখতে পাই। কোনো কোনো নডিউল বেশি বেশি আপটেক করে, সেগুলোকে আমরা বলি হট নডিউল। কোনো কোনো নডিউল কম আপটেক করে, সেটাকে আমরা বলি কোল্ড নডিউল। সার্টেনলি কোল্ড নডিউল গুলো ম্যালিগন্যান্সি হওয়ার সুযোগ সবচেয়ে বেশি। থাইরয়েড আলট্রাসাউন্ড ইম্পর্টেন্ট। Ultrasound can establish whether there is generalized or localized swelling of the thyroid, inflammatory disorder cause diffuse goiter, such as Graves' disease. এখান থেকে দেখেন আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংটা ইম্পর্টেন্ট। Hashimoto's thyroiditis demonstrates a diffuse pattern of hypoechoic genicity. In case of Graves' disease, increased thyroid blood flow may be seen in color Doppler. অর্থাৎ হাইপোইকোজেনিসিটি পাওয়া যায় হাশিমোটোস থাইরয়েডাইটিসে। এটা দেখতে হবে। Ultrasound is used increasingly as the key investigation defining the risk of malignancy in a nodule. Size of the nodule is not a predictor of risk of malignancy, but there is often ultrasound characteristics
কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে আল্ট্রাসাউন্ডের? হাইপোইকোজেনেসিটি, ইন্ট্রানোডিউলার ভাস্কুলারিটি, প্রেজেন্স অফ মাইক্রোক্যালসিফিকেশন, ইরেগুলার লোবুলেটেড মার্জিন। খুবই ইম্পর্টেন্ট কথা। আর হলো সিস্টিক নোডিউল। তার মানে এখান থেকে কোশ্চেন আসবে যে ফিচার অফ ম্যালিগনেন্সি ইন ইউএসসি কি কি হবে? হাইপোইকোজেনেসিটি, নোডুলার হাইপারভাস্কুলারিটি, প্রেজেন্স অফ মাইক্রোক্যালসিফিকেশন আর হলো ইরেগুলার লোবুলেটেড মার্জিন। আর সাথে বলতে পারেন সিস্টিক অ্যাপিয়ারেন্স। এফএনএসসি থেকে মনে রাখবেন যে এফএনএসসি ফলিকুলার অ্যাডিনোমা থেকে ফলিকুলার কার্সিনোমাকে আলাদা করতে পারে না। অটোইমিউন থাইরয়েড ডিজিজ, আমরা তাড়াতাড়ি আগাচ্ছি, সমস্যা নাই। তিনটা স্টার। গ্রেভস ডিজিজ উইমেনদের হয় সাধারণত অটোইমিউন অটোইমিউন কোনো ডিজিজ সাধারণত উইমেনদেরই বেশি হয়। গ্রেভ ডিজিজও তাই, বিশেষ করে 30 থেকে 50 বছরের পেশেন্টদের বেশি হয়ে থাকে। The most common presentation of thyrotoxicosis with or without goiter. Pathophysiology results from production of immunoglobulin G antibodies. Autoantibody অবশ্যই against TSH receptor of the thyroid follicle. তো এই অটোঅ্যান্টিবডি গুলো ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিন জি অ্যান্টিবডি গিয়ে বাইন্ড করবে হলো ফলিকুলার সেলের উপরে, ফলিকুলার সেলে যে টিএসএইচ রিসেপ্টর আছে তার উপরে, এবং সেখান থেকে এক্সেস থাইরয়েড হরমোন রিলিজ হয় এবং থাইরয়েড ফলিকেল যেহেতু স্টিমুলেট হচ্ছে, ফলিকেলের হাইপারপ্লেসিয়া হবে। অর্থাৎ এই অ্যান্টিবডিটা হলো স্টিমুলেটিং অ্যান্টিবডি ম্যাক্সিমাম ক্ষেত্রে। সুতরাং থাইরয়েড ফলিকেলকে স্টিমুলেট করে এক্সেস থাইরয়েড হরমোন রিলিজ করবে, যেখান থেকে থাইরোটক্সিকোসিস। আর সমস্যা হলো থাইরয়েড হাইপারপ্লেসিয়া করবে। তো এই ক্ষেত্রে থাইরয়েড টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি আমরা 95% ক্ষেত্রে ব্লাডে পেয়ে থাকবো। তবে গ্রেভস ডিজিজের কিছু পেশেন্ট ব্লকিং টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা হাইপোথাইরয়েডিজমও পেতে পারি বা থাইরয়েড ফেলিওরও পেতে পারি। এটার স্ট্রং জেনেটিক কম্পোনেন্ট আছে, 20 থেকে 40% কনকর্ডেন্স রেট। জিনটিন এগুলো মনে থাকবে না। ট্রিগারের মধ্যে আছে অটো অ্যান্টিবডি। অটোইমিউন যে কোনো ডিজিজের অনেকগুলো ট্রিগার থাকে, তার মধ্যে হলো ইনফেকশন। লাইক একটা ব্যাকটেরিয়াতে ইনফেকশন হয়েছে, তার এগেনস্টে অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিন্তু বডির কোনো একটা অর্গান দেখতে মলিকুলারলি একই রকম, সুতরাং অটো অ্যান্টিবডিটা গিয়ে সেই অর্গানের সাথে গিয়ে বাইন্ড করছে। যেমন এইটা খুবই ইম্পর্টেন্ট কথা। স্মোকিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্রেভস থাইরোটক্সিকোসিস and is strongly linked with development of the ophthalmopathy. বলবো একটা পেশেন্ট গ্রেভস থাইরোটক্সিকোসিস ডেভেলপ করছে, একটা পেশেন্ট স্মোকার, ডায়াবেটিক, এইটা ওইটা, হাইপারটেনসিভ, অ্যালকোহলিক, এইটা ওইটা, সে প্যালপিটেশন ডেভেলপ করছে এবং তার থাইরয়েড ফাংশন করে দেখা গেছে টিএসএইচ কম, T3 T4 বেশি, TRAB পজিটিভ এবং পেশেন্টের ডিপ্লোপিয়া আছে। Which one of the following risk factor is associated with patient's present condition? স্মোকিং এবং স্মোকিং, বিশেষ করে অপথ্যালমোপ্যাথির সাথে। ম্যানেজমেন্ট হলো খুবই সহজ। থাইরোটক্সিকোসিস হচ্ছে বেটা অ্যাড্রেনার্জিক হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে বডিতে, তো সেটাকে আপনার কন্ট্রোল করতে হবে। যেমন ট্রেমার, প্যালপিটেশন, কিভাবে কন্ট্রোল করতে পারেন? বেটা রিসেপ্টর ব্লক করে দেয়। তারপরে এবার আসেন থাইরয়েড
ব্লাডে বেড়ে গেছে, থাইরয়েডকে কমায় ফেলে। পাকিস্তান এইভাবে হেরে গেল 19 বলে 60 রান। ভালোই খেললো শ্রীলঙ্কা। ওকে, ব্যাপার না। তো প্রথমে হলো আমরা থাইরোটক্সিকোসিসটাকে ট্রিটমেন্ট দিয়ে কিন্তু কন্ট্রোল করলাম, কারণ আমাদের পেশেন্টটাকে সিমটম রিলিভ করতে হবে এবং জীবনঘাতী যে কন্ডিশন আছে অ্যাক্সিয়াল ফিব্রিলেশন যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা বেটা ব্লকার দিলাম। তারপরে এখন আসেন আমার থাইরয়েড হরমোনের লেভেলটা কন্ট্রোল করতে হবে। কিভাবে করতে পারি? কয়েকটা অপশন আছে। অ্যান্টিথাইরয়েড ড্রাগস, রেডিও আয়োডিন অ্যাবলাশন, and last but not the least সার্জারি, তাই না? অ্যান্টিথাইরয়েড ড্রাগস, রেডিও আয়োডিন থেরাপি or সার্জারি। In many countries, radiation therapy is used extensively as a first-line therapy, given the high risk of relapse following a course of antithyroid drugs. অর্থাৎ যদি বলে একটা পেশেন্টকে অ্যান্টিথাইরয়েড ড্রাগস দেওয়া হয়েছে কিন্তু পেশেন্ট আবার গ্রেভ ডিজিজের ফিচার আবার ডেভেলপ করছে, হোয়াট উড বি দ্য নেক্সট স্টেপ ফর ম্যানেজিং দিস পেশেন্ট? তখন আমরা বলবো রেডিওয়াইডিন থেরাপি। হ্যাঁ, একেবারে 3 উইকেট গেছে। তারপর রেডিও আয়োডিন থেরাপির আবার সমস্যা কি? আমি আগেই একটা কথা বলছি যে রেডিও এক্সপোজারের সাথে আমাদের থাইরয়েড ম্যালিগনেন্সি গুলো খুবই জড়িত। সুতরাং রেডিও আয়োডিন থেরাপি দিলে ম্যালিগনেন্সি হওয়ার চান্স অনেক বেশি থাকে। এটা থাইরয়েড ম্যালিগনেন্সি হোক, জিআইটি ম্যালিগনেন্সি হোক। ইয়াং পেশেন্টরা রেডিও ইনডিউস থাইরয়েড ক্যান্সারের বেশি ঝুঁকিতে থাকে। 3টা স্টার, এই 4টা না করে কোনোভাবে যাওয়া যাবে না। ম্যানেজমেন্ট অফ ব্রেস্ট ডিজিজ, অ্যান্টিথাইরয়েড ম্যানেজমেন্ট। 1 নম্বর হলো অ্যান্টিথাইরয়েড ড্রাগস, কার্ভিমাজল এবং প্রোপাইল থাইরয়েড। কমন ইন্ডিকেশন কি? ফার্স্ট এপিসোড ইন এ পেশেন্ট লেস দেন 40 ইয়ার্স। 40 বছরের নিচে কেউ ব্রেস্ট ডিজিজ নিয়ে আসলে তাকে আমরা অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিব। কেন? কারণ তাকে রেডিও আয়োডিন থেরাপি আমি দিতে পারছি না, কারণ তাদের রেডিও এক্সপোজার করলে ইয়াং পেশেন্টের রেডিও ইনডিউসড ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। এই জন্য আমরা এটা অ্যাভয়েড করলাম। আর রেডিও আয়োডিন থেরাপি কাজদের দিব যাদের বয়স 40-এর উপরে, তাদের এবং রিকারেন্স ডেভেলপ করতেছে অ্যান্টিথাইরয়েড ড্রাগস এবং সার্জারি দেওয়ার পর তাদের ক্ষেত্রে আমরা দিব। আর থাইরয়েডেক্টমি কোন সময় করবো? লার্জ গোয়াটার, ড্রাগ একদমই কাজ করতেছে না তাদের ক্ষেত্রে। কন্ট্রাইন্ডিকেশন অ্যান্টিথাইরয়েড ড্রাগসের ব্রেস্ট ফিডিং এবং প্রেগনেন্সিও লিখতে পারো। ব্রেস্ট ফিডিং বিশেষ করে প্রোপাইল থাইরয়েড আমরা দিব না এই ক্ষেত্রে। ডিসঅ্যাডভান্টেজ খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কি বলবে জানেন? which one of the following is the most common complication of antithyroid drugs? মোস্ট কমন কমপ্লিকেশন কিন্তু হাইপার সেন্সিটিভিটি র্যাশ, আর একটা হলো অ্যাগ্রানুলোসাইটোসিস। ডাব্লিউবিসি কাউন্ট একদম কমে যায়। ডাব্লিউবিসি কাউন্ট বিশেষ করে নিউট্রোফিল কাউন্ট কমে যাওয়ার কারণে পেশেন্টের ইনফেকশন বেড়ে যেতে পারে, বিশেষ করে ফ্যারিনজাইটিস ডেভেলপ করতে পারে।
তো এই জন্য অ্যান্টিথাইরয়েড ড্রাগস দেওয়ার পরে আমরা পেশেন্টকে কি বলি? পেশেন্টকে সবসময় বলি যে যদি আপনার গলা ব্যথা হয় অবশ্যই ড্রাগ বন্ধ করে দিবেন এবং আমার সাথে দেখা করবেন। কারণ নিউট্রোপেনিয়া হলে কি হয় জানেন? নিউট্রোপেনিয়া হলে আপনার ফ্যারিঞ্জাইটিস ডেভেলপ করে, টনসিলাইটিস ডেভেলপ করে, এবং এটা হলো ইন্ডিকেট করে যে পেশেন্টের একদম অ্যাগ্রেনুলোসাইটোসিস হচ্ছে। হেপাটোটক্সিসিটি হতে পারে প্রোপাইল থাইরয়েড দিয়ে, খেয়াল রাখতে হবে। তার মানে সবচেয়ে কমন কমপ্লিকেশন কোনটা এইভাবে আসবে। আর থাইরয়েডেক্টমি করলে সমস্যা হলো হাইপোথাইরয়েডিজম হতে পারে এক, তারপরে ট্রানজিয়েন্ট হাইপোক্যালসিমিয়া হতে পারে, বিশেষ করে যদি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোনো কারণে একটু ড্যামেজ হয়, পরবর্তীতে আবার ভালো হয়ে গেলে হাইপোক্যালসিমিয়া ঠিক হয়ে যেতে পারে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল পালসি হতে পারে। আর এইদিকে দেখেন রেডিওঅ্যাক্টিভ থেরাপির সবচেয়ে সমস্যা হলো এটা আমরা দিব না প্রেগনেন্সিতে, কারণ রেডিয়েশন তখন আমরা প্রেগনেন্সি পেশেন্টকে ইনডিউস করি না। তার মানে প্রেগনেন্সি আর প্ল্যান প্রেগনেন্সি উইদিন 6 মান্থের মধ্যে এটা দেওয়া যাবে না। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো গ্রেভস অপথ্যালমোপ্যাথিতে এটা আমরা দিব না। এটারও প্রথম অ্যাডভার্স ইফেক্ট হলো হাইপোথাইরয়েডিজম, আর 2 নম্বর হলো এক্সাজারবেশন অফ অপথ্যালমোপ্যাথি। আলাদা কালিতে দাগায় দিলাম, আলাদা কালিতে। তার মানে এখান থেকে একটা কথা যদি মনে রাখতে ইচ্ছা করে, রেডিও আয়োডিন থেরাপি থেকে মনে রাখবেন যে এটা অপথ্যালমোপ্যাথি খারাপ করে, সুতরাং এটারও খারাপ। অ্যান্টিথাইরয়েড ড্রাগস গুলোর মধ্যে আছে কার্বিমাজল, মেথিমাজল, এবং এরা কি করে জানেন? এরা নতুন থাইরয়েড হরমোন তৈরি করতে বাধা দেয়, বিশেষ করে অর্গানিফিকেশন প্রিভেন্ট করে। ওকে, তার মানে পারঅক্সাইডেস এনজাইমকে ইনহিবিট করে অ্যান্টিথাইরয়েড ড্রাগস গুলো। এই যে ইনহিবিটিং দ্য আয়োডিনেশন অফ দ্য টাইরোসিন, অর্থাৎ অর্গানিফিকেশনকে কিন্তু সে ইনহিবিট করতেছে। এবং কার্বিমাজলের আলাদা করে ইমিউনোসাপ্রেসিভ একটা ইফেক্টও আছে, যার কারণে থাইরয়েড রিসেপ্টর অটো অ্যান্টিবডি একটু কমও তৈরি হয়। অ্যান্টিথাইরয়েড ড্রাগসের হাই ডোজে আমরা দিই কার্বিমাজল 40 থেকে 60 এবং প্রোপাইল থাইরোসিন 400 থেকে 600। এখানে আর কিছু লাগবে না। In some patients, satisfactory control can be achieved by blocking thyroid hormone synthesis with carbimazole 30 থেকে 40 daily and adding levothyroxine 100 থেকে 150 মিলিগ্রাম। এটাকে বলা হয় ব্লক এন্ড রিপ্লেস থেরাপি। অর্থাৎ একদম এন্ডোজেনাস থাইরয়েড হরমোন তৈরি বন্ধ করে দিলাম 30 থেকে 40 মিলিগ্রাম দিয়ে কার্বিমাজল, এবং বড়জোর আমরা বাইরে থেকে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দেওয়া শুরু করলাম। অ্যান্টিথাইরয়েড ড্রাগস এর মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট হলো র্যাশ, অ্যাগ্রানুলোসাইটোসিস, রেয়ার বাট পটেনশিয়ালি সিরিয়াস। Patient should be warned to stop drug and seek medical advice যদি সে সোর থট এবং ফিভার ডেভেলপ করে। প্রোপাইলথাইরোসিন, হেপাটোটক্সিসিটি, কার্বিমাজল can be used only during pregnancy or breastfeeding। এই তো, আর লাগবে না এখান থেকে। আমি সোনা কাটিছি না পেরুব কাটিছি, জানি না কিছুই, কিছুই লুকোনো রাখলাম।
ওয়েভস অপথ্যালমোপ্যাথি, আর বেশি করবো না, দুইটা স্টেপ। এখানে লিখে রাখেন ইনক্রিজড ফাইব্রোব্লাস্ট proliferation. Condition is immunologically mediated with the TSS receptor identified as the main autoantigen. Okay, fine. আগের কথাই, within the orbit there is cytokine mediated proliferation of the fibroblast. মানে অরবিটের মধ্যে সাইটোকাইন মেডিয়েটেড proliferation of ফাইব্রোব্লাস্ট হয়, এবং এই ফাইব্রোব্লাস্টের একটা প্রপার্টি হলো এরা বিভিন্ন রকমের গ্লাইকোসামাইনোগ্লাইকান সিক্রেট করে থাকে, যেমন হায়ালুরোনিক অ্যাসিড, গ্লাইকোসামাইনোগ্লাইকান এক্সেট্রা। আর এরা আবার অত্যন্ত পরিমাণের হাইড্রোফিলিক, অর্থাৎ পানি কন্টেইন করে। তার মানে চিন্তা করেন আপনার অরবিটের মধ্যে এই ফাইব্রোব্লাস্ট proliferation হচ্ছে এক্সেস, এবং সেই ফাইব্রোব্লাস্ট বিভিন্ন সাইটোকাইন রিলিজ করতেছে। সেই সাইটোকাইনের ওই ফাইব্রোব্লাস্ট গুলো গ্লাইকোসামাইনোগ্লাইকান তৈরি করতেছে, যেগুলো মারাত্মক রকমের হাইড্রোফিলিক। তো ওরা এক্সেস পানি যখন অরবিটের মধ্যে জমা করা শুরু করবে, তখন আস্তে আস্তে কি হবে, অপটিক নার্ভের কম্প্রেশন, তারপর আস্তে আস্তে ইন্ট্রা অরবিটাল প্রেশার বেড়ে যাবে, তারপরে চোখ আস্তে আস্তে সামনের দিকে চলে আসতে থাকবে, এবং এই সাইটোকাইন যেগুলো রিলিজ হয়, সেই সাইটোকাইন গুলো গিয়ে আমাদের এক্সট্রা অকুলার যে মাসেল গুলো আছে সেগুলোকে ড্যামেজ করবে। ঠিক আছে, তো সেখান থেকে ডিপ্লোপিয়াও ডেভেলপ করতে পারে। ইনক্রিজ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ক্রনিক ইনফ্লামেশন অন সেল ইনফ্রেট, causing fibrosis of the extraocular muscle. আই ডিপ্লেসড হয়ে যাবে ফরওয়ার্ড, যেটাকে আমরা বলি এক্সোপথ্যালমাস। সিভিয়ার কেসে অপটিক নার্ভ কম্প্রেশন হতে পারে। আই ডিজিজ 50% ক্ষেত্রে থাকে। অপথ্যালমোপ্যাথি ইজ মোর কমন ইন ম্যান এন্ড সিগারেট স্মোকার, ওই যে কথাটা বললাম, এবং এক্সাজারবেট বাই রেডিওঅ্যাক্টিভ থেরাপি। There may be excessive lacrimation made worse by wind and bright light, a gritty sensation in the eye and pain due to conjunctivitis and corneal ulcer. অর্থাৎ চোখে মনে হবে যে সবসময় কিছু একটা গেছে গেছে, একটা গ্রিটি সেন্সেশন হবে। অনেক সময় সিনারিও শুরুই হয় যে পেশেন্ট নাও কমপ্লেন্স উইথ গ্রিটি সেন্সেশন ইন হার আইস, এইভাবে কিন্তু কোশ্চেন করে থাকে। অপটিক নার্ভ কম্প্রেশন থেকে অ্যাপারেন্ট পিউপিলারি ডিফেক্ট, অর্থাৎ অনেক সময় লাইট রিফ্লেক্সও চলে যেতে পারে। আমরা এই ক্ষেত্রে পেশেন্টকে কি বলি, সিজেশন অফ দ্য স্মোকিং। তো এরকম একটা সিনারিও দিয়ে বললো যে পেশেন্টের এখন গ্রিটি সেন্সেশন হচ্ছে, ডিপ্লোপিয়া হচ্ছে, কোন অ্যাডভাইসটা আপনি তাকে এখন দিবেন? স্মোকিং সিজেশন। আর কি দেওয়া যেতে পারে? মিথাইল সেলুলোজ আই ড্রপ ফর গ্রিটি সেন্সেশন অফ দ্য আই। আর একটা ড্রাগের কথা, ওরাল সেলেনিয়ামের কথা মনে রাখতে পারেন, আর দরকার নাই। পিটিবিয়াল মেক্সেডিমা, এটাও একই কাহিনী। ওইটা হচ্ছে অরবিটের ভেতরে, এটা হবে হলো ডার্মিসে। ডিসইনফ্লেটিভ ডার্মাটোপ্যাথি অকার্স ইন ফিউয়ার দেন 5% অফ দ্য পেশেন্ট। কত পার্সেন্ট পেশেন্টের হয় এটা মনে রাখতে হবে। হ্যাজ সিমিলার প্যাথোফিজিওলজি ইন দ্য অরবিট। raised pink colored purplish plaque, raised pink colored purplish plaque, plaque মানে হলো raised area with flat top, তাই না? ছয় বলে 32 রান, মাঝখানে একটু স্লো করে ফেলছে, কার বলে স্লো হলো? তাহলে দুটো ওভার থাকলে জিতে যেত।
আর এক ওভার থাকলে জিতে যাবে। বলো রেস পিঙ্ক কালার পার্পলিশ ব্ল্যাক। ব্ল্যাক মানে হলো রেস্ট এরিয়া উইথ ফ্ল্যাট টপ। তার মানে এই যে এই ডার্মাটোলজিক্যাল টার্ম গুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ একই কিন্তু এন্ডোক্রাইনোলজি এবং ডার্মাটোলজি কিন্তু একই পেপারে। সুতরাং রেসড কালার পার্পলিশ ব্ল্যাক ওভার দ্য শিন, মনে রাখতে হবে পিটিবিয়াল মিক্সেডিমা। ইট মে বি ইচি, কমনলি ফেস লে, আচ্ছা, এবং পিউডি অরেঞ্জ একটা অ্যাপিয়ারেন্স ডেভেলপ করতে পারে সে। আমরা টপিক্যাল গ্লুকোকর্টিকয়েড ইউজ করতে পারি। তার মানে ট্রিটমেন্ট অপশন কি? টপিক্যাল গ্লুকোকর্টিকয়েডস, ইনফিলট্রেটিভ ডার্মাটোপ্যাথি, ফাইব্রোব্লাস্ট ইনফিলট্রেশন হয়। হাশিমোটোস থাইরয়েডাইটিস, তিনটা স্টেপ। Hashimoto's thyroiditis is characterized by destructive lymphocytic infiltration of the thyroid, ultimately leading to varying degree of the fibrosis and thyroid enlargement. It has atrophic and goitrous variants. অর্থাৎ এটার অ্যাট্রোফিক ভ্যারিয়েন্টও আছে, গোয়াটার ভ্যারিয়েন্টও আছে। আমরা এটা নিয়ে কথা বলবো। Hashimoto's thyroiditis increase in incidence with age and affect women most. Consistency firm এবং রাবারি। 25% পেশেন্ট হাইপোথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করে। T4 নর্মাল এবং TSS নর্মাল রেজড, আর রিমাইন্ডার থাকে T4 নর্মাল, TSS নর্মাল অর রেজড, এইভাবে থাকতে পারে। তো নর্মালি আপনারা মনে রাখেন এখানে T4 কম, TSS বেশি, এইভাবেই বেশি থাকে মনে রাখার জন্য। এক্ষেত্রে আমরা একটা হরমোন পাই, অ্যান্টিবডি পাই, তার নাম অ্যান্টিপারঅক্সাইডেস অ্যান্টিবডি। 90% পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়, এবং এক্ষেত্রে থাইরয়েড ম্যালিগন্যান্সির চান্স অনেক বেড়ে যায়। ট্রিটমেন্ট অপশন হলো লিভোথাইরক্সিন। শোনেন, এটা একটা অটোইমিউন ডিজিজ। এখন আসেন আমি আপনাদের মিলাই দিচ্ছি। এটা একটা অটোইমিউন ডিজিজ, অর্থাৎ আপনার নিচের থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে আপনার নিজের ইমিউন সিস্টেম বৈরী হয়ে যাবে এবং আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক করা শুরু করবে। এতে কি হয়? আপনার থাইরয়েড গ্ল্যান্ডে লাখ লাখ লিম্ফোসাইট দিয়ে ইনফিল্ট্রেশন করা শুরু করে, মানে আক্রমণ করা শুরু করে, গিয়ে জড়ো হতে শুরু করে। তো লিম্ফোসাইট যেখানে গিয়ে পৌঁছবে সেখানে নিশ্চয়ই আদর করতে পৌঁছবে না, সে সেখানে গিয়ে ডিস্ট্রাকশন করা শুরু করবে থাইরয়েড ফলিকেলকে। এবং লিম্ফোসাইট আলটিমেটলি ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভেট করে। এই জন্য ক্রনিক যে কোনো ইনফ্লামেশন লিম্ফোসাইট মেডিয়েটেড হয়, এবং দেখবেন সেক্ষেত্রে প্রত্যেকটা ক্রনিক ইনফ্লামেশনে কিন্তু ফাইব্রোসিস থাকে। কেন? লিম্ফোসাইট ফাইব্রোব্লাস্টকে অ্যাক্টিভেট করে। আলটিমেটলি এখানে কি কি হবে? থাইরয়েড ফলিকুলার ড্যামেজ, যার কারণে T3 T4 কমে যাবে, হাইপোথাইরয়েডিজম হবে, এবং সাথে ফাইব্রোসিস হতে থাকবে ফলিকেল গুলো। এক্সেস ফাইব্রোসিসের ফলে ফাইব্রাস টিস্যু জমা হয়ে হয়ে গয়টারও হতে পারে। আর একটা কারণ T3 T4 কমে যাচ্ছে, সেখানে TSS বেড়ে যাচ্ছে, সুতরাং থাইরয়েড ফলিকুলার স্টিমুলেশনের কারণে থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যেতে পারে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে। একটা ব্যাপার হলো, এই যে এক্সেস লিম্ফোসাইট একটা জায়গায় গিয়ে ইনফিল্ট্রেশন হচ্ছে, অবশ্যই সেখানে একটা লিম্ফোসাইটিক ম্যালিগন্যান্সির চান্সও বেড়ে যাবে। লিম্ফোসাইটের ম্যালিগন্যান্সিকে কি বলা হয়? লিম্ফোমা। তার মানে বলবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ম্যালিগন্যান্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাশিমোটোস থাইরয়েডাইটিস, থাইরয়েড লিম্ফোমা। একটা ইনফরমেশন যদি মনে রাখতে ইচ্ছে করে স্পেশাল ভাবে এটা মনে রাখবেন। আচ্ছা, এই লিম্ফোমাটা কি টাইপ লিম্ফোমা? এই লিম্ফোমাটা কি টাইপ লিম্ফোমা? হজকিং না নন হজকিং? দেখি আপনাদের কি পড়াইছি আমি। দেখলেন অপশনে দিয়ে দিছে লিম্ফোমা, কিন্তু হজকিং লিম্ফোমা নন হজকিং লিম্ফোমা। তখন মনে হবে শালা ভাই পড়াইছি তো, ধর হজকিং নন হজকিং নিয়ে আসলো, কি হবে?
হস্কিং না নন হস্কিং? হস্কিং লিম্ফোমা শুধু লিম্ফ নোডে হয়, আর এক্সট্রা নোডাল ইনভলভমেন্ট থাকে নন হস্কিং এ, সুতরাং এখানে নন হস্কিং লিম্ফোমা হবে। নন হস্কিং, হস্কিং লিম্ফোমা শুধু লিম্ফ নোডে হয়, আর এক্সট্রা নোডাল টিস্যুতে হয় নন হস্কিং লিম্ফোমা। যেমন গ্যাস্ট্রিক লিম্ফোমা, এটা কি নন হস্কিং লিম্ফোমা। পড়াইছিলাম, মনে নাই, প্র্যাকটিস নাই তো, পড়েন নাই। আর এক্ষেত্রে সবচেয়ে ডায়াগনোসিসের জন্য আমরা সবচেয়ে বেশি যেটা দেখে থাকি, অ্যান্টিথাইরয়েড পারঅক্সাইডাস অ্যান্টিবডি। না মনে রাখলে পাপ হবে। ট্রিটমেন্ট কি? হাইপোথাইরয়েডিজম, সুতরাং লাইফ লং লিভোথাইরক্সিন। সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস অর্থাৎ ইনফেকশনের কারণে যদি থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন হয় বা থাইরয়েড গ্ল্যান্ডের যদি কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশনের কারণে ফলিকুলার রাপচার হয়। ফলিকুলার রাপচার হয়ে ভেতর থেকে এক গাদা হরমোন বের হয়ে আসে। সেই এক গাদা হরমোনের জন্য প্রথমে হয় হাইপারথাইরয়েডিজম, কিন্তু ওই যে ফলিকুল গুলো নষ্ট হয়ে গেল, পরবর্তীতে আর থাইরয়েড হরমোন সিনথেসিস করতে পারে না, যার ফলে পরবর্তীতে আবার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ হয়। এটা হলো সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস। লিখে রাখেন ক্যাম, কি দিয়ে হয়? ক্যাম। সি ফর কক্সাসাকি, এ ফর অ্যাডিনো, এম ফর মামস। এবং এক্ষেত্রে অবশ্যই পেইনফুল, ইনফ্লামেশন হচ্ছে, সুতরাং পেইনফুল থাইরয়েড থাকে। পেইনফুল, লিখে রাখেন পেইনফুল। পেইনফুল যদি কোনো থাইরয়েড ডিসঅর্ডার পান, চোখ বন্ধ করে মনে করবেন সাবঅ্যাকিউট। পেইনফুল যদি দেখেন অপশনে, তাহলে চোখ বন্ধ করে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস বা ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। পেইনফুল ফ্রম সাবঅ্যাকিউট থাইরয়েড ট্রানজিয়েন্ট ইনফ্লামেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ডিউ টু ইনফেকশন, বিশেষ করে কক্সাসাকি, মাম্পস এবং অ্যাডেনোভাইরাস। ফিমেলদের বেশি হয়। It can also be precipitated by lithium. তারপরে এই যে প্রথমে লিখে রাখেন, প্রথমে হাইপার, পরে হাইপো, এখানে সব আছে। চার থেকে ছয় পরে, আর নতুন করে মানে যে হরমোন গুলো অলরেডি ব্লাডে ছিল ওগুলো ইউজড হয়ে যায়, নতুন করে আর হরমোনও আসতে পারে না, কারণ ফলিকেল গুলো তো ড্যামেজ, তখন হাইপোথাইরয়েডিজম শুরু হতে থাকে। এক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি? এক্ষেত্রে ট্রিটমেন্ট কি? আপনি অ্যান্টিথাইরয়েড ড্রাগস দিবেন, দিয়ে কোনো লাভ আছে? অ্যান্টিথাইরয়েড ড্রাগস দিয়ে এর কোনো লাভ নাই, কারণ অ্যান্টিথাইরয়েড ড্রাগস হলো থাইরয়েড হরমোন সিনথেসিস কমায়, আর এখানে হলো জমানো থাকা থাইরয়েড হরমোন গুলো একসাথে ব্লাডে চলে আসছে, সুতরাং এক্ষেত্রে কোনো লাভই নাই অ্যান্টিথাইরয়েড ড্রাগস দিয়ে। লিখে রাখেন নো রোল অ্যান্টিথাইরয়েড। এখানে জাস্ট আমরা স্টেরয়েড দিতে পারি, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এনএসএআইডিস। এখানে আয়োডিন আপটেক কি হবে? রেডিও আয়োডিন আপটেক লো হবে না হাই হবে? এটি হলো লো আপটেক থাইরোটক্সিকোসিস। আবার লিখে রাখেন লো আপটেক থাইরোটক্সিকোসিস। ইয়েস স্যার, রেস্ট হতে পারে। পেইন এবং সিস্টেমিক আপসেট রেসপন্স টু এনএসএআইডি প্রেডিসোলন দেওয়া লাগতে পারে, অর্থাৎ স্টেরয়েডের কথা বলেছে।
এই থাইরোটক্সিকোসিস এর ক্ষেত্রে আমরা জাস্ট ট্রিটমেন্ট দিব কি, থাইরোটক্সিকোসিস এর ক্লিনিক্যাল ফিচার গুলো যেন আমরা দমায় রাখতে পারি, অর্থাৎ বেটা ব্লকার। Anti-thyroid drugs has no benefit. Postpartum thyroiditis, একটু বলি, প্রেগনেন্সির সময় আমাদের ইমিউন কন্ডিশন সাপ্রেস থাকে, যেন ফিটাসের এগেনস্টে মায়ের ইমিউনিটি কোনো খারাপ রিয়াকশন না করে। তো যখন প্রেগনেন্সিটা চলে যায়, পোস্টপার্টাম স্টেজে আসে পেশেন্ট, তখন কি হয়, খুব তাড়াতাড়ি ইমিউন সিস্টেমটা আবার গ্রো আপ করা শুরু করে, অ্যাক্টিভ হওয়া শুরু করে। তো যখন ইমিউন সিস্টেম আবার আগের মতো প্রাণ পেতে শুরু করে, তখন দেখা যায় ইমিউন হাইপার অ্যাক্টিভিটি বডির বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে পারি। এবং এই ক্ষেত্রে দেখা যায় অটো ইমিউন ডিজিজ কিংবা অটো ইমিউন কোনো অ্যাক্টিভিটি বডিতে বেশি প্রমিনেন্টলি আমরা দেখতে পেয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে অটো ইমিউনিটি ডেভেলপ করে এবং থাইরয়েড গ্ল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়, থাইরয়েডাইটিস হয়, এবং সেখানে একইভাবে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস এর ফিচার ডেভেলপ করে। এই যে দেখুন, ম্যাটারনাল ইমিউন রেসপন্স প্রেগনেন্সিতে কম থাকে and may unmask previously unrecognized subclinical autoimmune thyroid disease. ট্রানজিয়েন্ট বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স আমরা 5 থেকে 10 বছর 2 মাসে দেখে থাকি 6 মাসের ডেলিভারির পরে। Those affected are likely to have antithyroid peroxidase antibodies in serum in early pregnancy. However, symptomatic thyrotoxicosis present within the first time 12 months of childbirth is most likely due to postpartum thyroiditis and confirmed by negative radioisotope uptake, অর্থাৎ low uptake. Treatment হলো similar to subacute thyroiditis may recur to subsequent pregnancy. এখানে লিখে রাখেন ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। টুয়েলভ মাস এর মধ্যে প্রেগনেন্সি রিডিং করে ফেলবেন, আর এখান থেকে অ্যামিওডারনটা একটু করবেন, ভেতরে পড়ার দরকার নেই আর। এই অ্যামিওডারনই শেষ আজকে পড়া।
আচ্ছা, অ্যামিওডারনটা দেখেন আমার সাথে। শেষ। অ্যামিওডারন এটা একটা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, আমরা জানি কার্ডিওলজিতে পড়ে আসছি আমরা। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে দেই, তারপরে বিশেষ করে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে দিতে পছন্দ করি। তো অ্যামিওডারন এটা একটা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। এটার দুইটা ঝামেলা আছে। একটা হলো এটা দেখতে টি4 মতো, থাইরক্সিনের মতো। এই জন্য থাইরক্সিন, একটা থাইরক্সিন সাথে 4টা আয়োডিন কন্টেইন করে, আমরা দেখেছি একটা থাইরক্সিনের সাথে 4টা আয়োডিন থাকে। সুতরাং অ্যামিওডারনও যেহেতু টি4 মতো দেখতে, সুতরাং অ্যামিওডারন হিউজ পরিমাণ আয়োডিন তার সাথে করে বডিতে নিয়ে আসবে, এবং সেই হিউজ পরিমাণ আয়োডিনের কারণে সেই আয়োডিন থেকে এক্সেস থাইরয়েড হরমোন তৈরি হয়ে হাইপারথাইরয়েডিজম হতে পারে। এক। দ্বিতীয়ত, থাইরয়েড হরমোন নিজে, মানে এই অ্যামিওডারন নিজে সাইটোটক্সিক টু ফলিকুলার সেল, ফলিকুলার সেলের উপরে নিজেই সাইটোটক্সিক, অর্থাৎ ফলিকুলার ড্যামেজ করে। তো সাইটোটক্সিক টু ফলিকুলার সেল হওয়ার কারণে ফলিকুলার ড্যামেজ করে। ফলিকুলার ড্যামেজ করলে কি হবে? ফলিকেলের ভেতর থেকে সব টি3 টি4 একসাথে ব্লাডে চলে আসবে। এতে প্রথমে হাইপারথাইরয়েডিজম হবে, পরবর্তীতে ফলিকেল গুলো তো ড্যামেজ হয়ে গেছে, পরবর্তীতে হাইপোথাইরয়েডিজম হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে সাইটোটক্সিক ইফেক্টের ব্যাপারটা কিছুটা ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস বা সাবএকুট থাইরয়েডাইটিসের মতো। ফলিকেল গুলোকে রাপচার করে দিচ্ছে, ভেতর থেকে সব থাইরয়েড হরমোন গুলো ব্লাডে চলে এসে থাইরোটক্সিকোসিস করতেছে প্রথমে, পরবর্তীতে ফলিকেল গুলো ড্যামেজ হওয়ার কারণে আবার হাইপোথাইরয়েডিজম হচ্ছে, আর এদিকে আয়োডিন ইনডিউস হাইপারথাইরয়েডিজম হচ্ছে। এটাই হলো অ্যামাইডারনের ঝামেলা। করে ফেলেন। এন্টিঅ্যারিথমিক ড্রাগ, অ্যানালগাস টু টি4, দেখতে কিছুটা টি4 এর মতো। তাছাড়া এটার সাইটোটক্সিক ইফেক্ট আছে। এছাড়া এটা টি3 টি4 এর কনভার্সনকেও ইনহিবিট করে। থাইরোটক্সিকোসিস করতে পারে এটা দুই ভাবে, একটা হলো টাইপ 1 আয়োডিন ইনডিউসড, আর হলো টাইপ 2 বাই ডুইং সাইটোটক্সিক অ্যাক্টিভিটি। তার মানে এইটা যে থাইরোটক্সিকোসিস করবে, কি টাইপের থাইরোটক্সিকোসিস? নো আপটেক, কারণ থাইরয়েড ফলিকেল তো নষ্ট হয়ে যাচ্ছে, এখানে জাস্ট জমায় থাকা থাইরয়েড, থাইরয়েড হরমোন সিনথেসিস বাড়তেছে না এখানে, এখানে জাস্ট জমায় থাকা থাইরয়েড হরমোন গুলো রিলিজ হচ্ছে। আয়োডিন আপটেক এখানে লো থাকবে। তো টাইপ 1 যেটা, যেটা এক্সেস, এই ক্ষেত্রে অ্যান্টিথাইরয়েড দিব। আয়োডিন ইনডিউসড যেটা এক্সেস থাইরয়েড হরমোন তৈরি করতেছে, সেক্ষেত্রে এটা দিতে পারি। কিন্তু এই ক্ষেত্রে নো অ্যান্টিথাইরয়েড, কারণ কোনো লাভই নাই, এখানে তো এক্সেস থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না, এখানে জাস্ট জমায় থাকা থাইরয়েড হরমোন ব্লাডে চলে আসতেছে, সুতরাং দিয়ে কোনো লাভ নেই। টাইপ 2 তে ইনএফেক্টিভ, এখানে কথা বলা হয়েছে। তবে আমরা স্টেরয়েড দিতে পারি ইনফ্লামেশন কমানোর জন্য, সেকেন্ড টাইপে। আর হাইপোথাইরয়েডিজমের যে ফেজটা পরবর্তীতে ডেভেলপ করবে থাইরয়েডাইটিসের জন্য, সেক্ষেত্রে আমরা ওই সময়টুকু টেম্পোরারি লিভোথাইরক্সিন দিব। এই পর্যন্তই করলাম আমরা, এর পর্যন্ত পরীক্ষা থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল।